আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হলো রাইটিং এর বার চার্ট। আমরা এতদিন ধরে যেটা ক্লাস করছিলাম সেটা হলো যে ইন্ট্রোডাকশন কিভাবে মেক করতে হয়, ওভারঅল কিভাবে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 এরকম পুরো একটা প্যাটার্ন আমরা উপস্থাপন করার মাধ্যমে রাইটিং এর লাইন চার্টটা কিন্তু পুরোপুরি শেষ করে ফেলছি, তাই না? তো আজকে আজকে আমরা হলো রাইটিং এর বার চার্টটা দেখবো। আসলে বার চার্টটা দেখতে কিরকম হয়। বার চার্টটা হয় হলো এই যে এরকম বিল্ডিং এর মতো, মানে দাঁড়ানো অবস্থায় এগুলোকে বলা হয় বার চার্ট। তো আমাদেরকে কি করতে হবে, এই বার চার্টের যে বিষয় আশয়গুলো এগুলো আমাদেরকে কি করতে হবে, আম, আমাদের রিপোর্টে লিখতে হবে। ঠিক আছে, লিখতে হবে। সো আমরা এটা লিখবো। লেখার আগে আমরা দেখি কি প্যাটার্ন আমাদেরকে ফলো করা উচিত। সো প্যাটার্ন হলো এখানে, দেখেন আমরা যেটা জানি যে ফার্স্ট বডি প্যারাগ্রাফ কি, ইন্ট্রোডাকশন। ফার্স্ট বডি প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশনের মধ্যে ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় এটা আপনারা জানেন, তাই না? একটা ইন্ট্রোডাকশন লেখার মাধ্যমে কিন্তু সবগুলো ইন্ট্রোডাকশন শিখে ফেলাইছি, তাই না? তো ইন্ট্রোডাকশনে কি করতে হয়, প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, কোশ্চেনে যা আছে ওইটাকে অল্টার করতে হয়, পরিবর্তন করতে হয়। ওইটা আপনার গ্রামাটিক্যালিও করবেন এবং আপনি ওয়ার্ড বাই ওয়ার্ডও করবেন। ঠিক আছে? সো ইন্ট্রোডাকশনের প্যারাফ্রেজ কিভাবে করতে হয় ওটা আপনারা জানেন। 2 নাম্বার হলো ওভারভিউ লিখতে হবে। ওভারভিউ কি লিখতে হয়, ওভারভিউ এ পুরো রাইটিং এর চার্টটাকে সামারি বা শর্ট করে ওভারভিউ এর ভিতরে লিখতে হয়, যাতে করে কেউ একজন ওভারভিউ প্যারাগ্রাফটা পড়ার মাধ্যমে সে আসলে বুঝতে পারে। ঠিক আছে, সে আসলে বুঝতে পারে যে আপনার কত, মানে কি আছে এটার ভিতরে, কি আছে এটার মধ্যে। তাহলে ওভারভিউ এর মধ্যে আমার কি কি ডাটা রাখা প্রয়োজন, আমরা ওভারভিউ এর যে মেইন কনসেপ্ট ক্লাস করছিলাম ওই জায়গায় বলছিলাম যে 2টা সেন্টেন্স লিখবেন, 2টা সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সে ইনক্রিজ এবং ডিক্রিজ এর ডাটাগুলো লিখে কম্পেয়ার করবেন, আর পরের সেন্টেন্সে করবেন একটা নোটিসেবল পয়েন্ট লিখবেন। মনে আছে এটা যে করাইছিলাম জি ওভারভিউ ভাইয়া। কনসেপ্টে? তো ওই জি কনসেপ্ট ভাইয়া। ইন্ট্রোডাকশনের ওই সেম, মানে সিঙ্গেল যে ক্লাস করাইছিলাম ইন্ট্রোডাকশনের কনসেপ্ট আর ওভারভিউ কনসেপ্ট প্রত্যেকটা চার্টের জন্য সিমিলার। বুঝতে পারছি, প্রত্যেকটা চার্টের জন্য জি সিমিলার। সো এখানে আমি ওইগুলোকে শর্ট করে লিখছি, দেখেন ডিসক্রাইব অল দা ট্রেন্ড বাই ইনক্রিজ ডাটা অ্যান্ড ডিক্রিজ ডাটা, মানে সবগুলো ট্রেন্ড আপনি ইনক্রিজ ডাটা এবং ডিক্রিজ ডাটা দিয়ে ডিসক্রাইব করবেন। ওকে, এখন ডিসক্রাইব করে কি করবেন সেটা কিন্তু আমার র কনসেপ্ট ক্লাসে আপনাকে আমরা দেখানো হয়েছে, রাইট? তাই না? এখানে জাস্ট শর্ট করে লেখা আছে, মেইন কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করা আছে। Mention a further information sentence where you should explain about main feature. আপনি একটা ফার্দার ওই যে নোটিসেবল একটা পয়েন্ট লিখবেন যেটা যেখানে আপনি একটা মেইন ফিচার এক্সপ্লেন করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের ইন্ট্রোডাকশন এবং বডি নিয়ে আমাদের কোনো প্যারা নাই। তো চলেন আমরা এই দুটার একটু কাজ শেষ করে ফেলি, তাই না? এই দুটার কাজ একটু শেষ করে ফেলি। আচ্ছা, ওকে। তো এখন আমরা এই দুটার কাজ একটু শেষ করি। সেন্টেন্স মেকিং এর কথা মনে আছে তো? হ্যাঁ, জি ভাইয়া। ওকে, হুম। সেন্টেন্স মেকিং এর কথা মনে আছে। আমরা কিন্তু ওইগুলোই ব্যবহার করব, হ্যাঁ, বেশি আমরা প্যারা নিব না। আচ্ছা। সেন্টেন্স মেকিং যদি ভালো মতো ইয়ে না করতে পারেন, রাইটিং টাস্ক 1 পারবেন না। ঠিক আছে, কারণ সেন্টেন্স মেকিংটা খুবই ইজি ভাবে আপনাদেরকে শেখানো হয়েছে। আচ্ছা দেখেন, এখানে লেখা আছে দ্য চার্ট, এখানে কোশ্চেন লেখা আছে, হ্যাঁ এই দেখেন, দ্য চার্ট illustrate sorry shows the percentage of household in owned and rented accommodation in England. Percentage of household in owned and rented accommodation in England and Wales, দুইটা জায়গাতে between এত থেকে এত। এখন আপনারা খাতা কলম নিছেন? জি ভাইয়া জি আছে। ভাইয়া। ওই এই ইন্ট্রোডাকশনটা চেঞ্জ করে আমার এখন দেন। এই যে এটা চেঞ্জ করে দেন এখন আমার, যে এটা
হয়েছে? ভাইয়া আরেকটু। হুম হুম। এত টাইম নিলে কেমনে হবে? কত ঢাকার বছর হয়েছে ভাইয়া এটা? 18 থেকে 11। 1918 থেকে 11। এদিকে আপনি হিসাব হ্যাঁ। করেন কত আছে। 82, 82 আর 11, 93 বছর। ও, শেষ। দেন, হোয়াটসঅ্যাপে পিক দেন, অথবা আপনি বলেন, আপনি বলেন। 1918। আচ্ছা আমি বলি, দ্য বার চার্ট illustrate data about the percentage of household which was owned and rented in two different countries over 93 years of the period. হুম। Um, আচ্ছা, starting from 1918। That about the percentage of households Hold in owned to and na household which was owned okay, which and was owned. rented in Hmm. two different countries Hmm. in the world of the world হবে। Hmm. আচ্ছা, over 93 years Hmm. of period starting from 1918। accommodation বাদ দিলাইছি দি। Hmm. মামুন ভাই বলেন। The bar chart illustrate data ভাই হ্যাঁ হ্যাঁ, লিখবেন এটা। না আপনি বলেন, আমি দেখতেছি। The bar chart illustrate data about the proportion of rented and accommodation which was occurred in two different countries over 93 years period starting from 1980. দ্য প্রপোর্শন অফ, কি বলছেন? দ্য প্রপোর্শন অফ। The proportion of rented and accommodation হুম হুম। which was তারপর occurred in two different countries. দ্য প্রপোর্শন অফ রেন্টেড অ্যান্ড, কি বলছেন? ওন্ড অ্যান্ড রেন্টেড Accommodation অ্যাকোমোডেশন হুইচ ইজ অকার। আচ্ছা, ওন্ড অ্যান্ড রেন্টেড which was কি? occurred. হুইচ মানে দ্য প্রপোর্শন অফ রেন্টেড অ্যান্ড ওন্ড কি বলেন? আপনি যে লিখছেন দ্য প্রপোর্শন অফ ওন্ড অ্যান্ড রেন্টেড হুইচ ওয়াজ অকার, তাহলে এই যে রেন্ট হলো ভাড়া নেওয়া, ওন্ড মানে মালিকানা হওয়া, এটা তো মানে কোনো বস্তু বিষয় না, যেটাকে আপনি হুইচ বলবেন। আর রেন্ট তো ঘটে না, ঘটে? হুইচ ওয়াজ অকার যে লিখছেন আপনি, No. তাহলে কি হয় নাই, তাই না? তার মানে আপনি জি ধরতে পারেন নাই। এখানে দেখেন জি ভাই। পার্সেন্টেজ অফ হাউস হোল্ড, ওই যে র কনসেপ্টে যান, দ্য নাম্বার অফ কার্বন ডাই অক্সাইড, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড হুইচ ওয়াজ, তাই না?
তাহলে এই কার্বন ডাই অক্সাইডকেই আমি প্রোনাউন করে কমপ্লেক্সের মাধ্যমে হুইচ নিয়ে আসছি, তাই না? হুইচ ওয়াজ। তাহলে এখানে আছে দ্য পার্সেন্টেজ অফ হাউস হোল্ড। হাউস হোল্ড মানে কি জানেন? পরিবার। যেমন আমার একটা পরিবার আছে, আপনার একটা পরিবার আছে, হ্যাঁ, এরকম। তাহলে জি কতটা ফ্যামিলি, যেটাকে বলা হয় ফ্যামিলি, হ্যাঁ, আমরা ওই যে পরিবার তো বুঝি না, অন্যটাও বুঝি আবার। তো ফ্যামিলি, তাহলে দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলি হুইচ, ফ্যামিলি হলো একটা কি, মানে একটা বিষয় বা বস্তু বা মানে একটা একটা মানে আমরা এটাকে হুইচ বলতে পারি, ঠিক আছে? তাহলে জি হুম। হুইচ ওয়াজ ওন্ড অ্যান্ড রেন্টেড ইন টু ডিফারেন্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ওভার এট। আপুরটা ঠিক আছে, ঠিক আছে। এখন এই জায়গায় রেন্টেড অ্যাকোমোডেশনটা আপুর এই জায়গায় বসাই দিলে হয়ে যেত। দেখেন তো আমার এটা ঠিক আছে হ্যাঁ কিনা? হ্যাঁ, আমি এটা ভুলে গেছি। এই যে জি। আমারটাও এভাবে লিখছি। হ্যাঁ হ্যাঁ, মিস্টেক হয়ে গেছে অ্যাকোমোডেশনটা। হুম, এখানে এই হু হুইচ হোয়ারও আপনি মিস্টেক করছেন। আমি হুম, আমারটা দেখেন। the virtually illustrated rather than household who were lived in বস্তু homes হলে হুইচ and হবে নাকি? হুম হুম, বস্তু বিষয় ধরেন থাকলে বস্তু বা কোনো ম্যাটেরিয়াল হুইচ। বিষয় বা যেটাকে আপনি বোঝাতে চাচ্ছেন ওটা যদি থাকে, ওরকম যদি থাকে, আপনি ওটাকে হুইচ দিবেন। আর হাউস হোল্ড মানে পরিবার, তাহলে এখানে মানুষ, হ্যাঁ, তো আমার একটা মিস্টেক হয়েছে, আমি ওই জায়গায় হুইচ বলে ফেলছি। এখানে হবে হু। হো হো ওকে, হু ওয়ার লিভড। were আর হাউস হোল্ড যেহেতু বলছে তাহলে এটা প্লুরাল, হ্যাঁ। তো এই প্লুরালটা তাইলে আমাদেরকে প্লুরাল অক্সিলারি ভার্বে নিতে হবে। হু ওয়ার লিভড ইন ওন্ড অ্যান্ড রেন্টেড অ্যাকোমোডেশন ইন টু ডিফারেন্ট কান্ট্রিজ। আচ্ছা ভাই, এখানে এই টপিক একটু বুঝিয়ে দিলে ভালো হতো আর কি। মানে হাউস হোল্ড তারা কি বাড়িতে থাকতো না, মানে বুঝলাম না আর কি এটা। এখানে বলতেছে যে কোশ্চেনে আপনাকে বলতেছে এখানে বলতেছে যে দ্য বার চার্ট ইলাস্ট্রেট শো দ্য পার্সেন্টেজ অফ হাউস হোল্ড। হাউস হোল্ড মানে পরিবার বা ফ্যামিলি, হ্যাঁ, যেই কয়টা ফ্যামিলি নিজস্ব বাড়িতে থাকে নাকি ভাড়া বাড়িতে থাকে ইংল্যান্ড এবং ওয়েলসের, ওইটার একটা পার্সেন্টেজ দিয়ে একটা চার্ট বানাইছে, বুঝতে পারছি? কত সাল থেকে কত সালে সার্ভেটা করছে? 18 থেকে 11 সালে সার্ভেটা করছে, বুঝতে পারছি? সো এখানে জি যেহেতু জি আপনার হাউস হোল্ড মানে কয়টা পরিবার তাদের নিজস্ব বাসায় থাকছে এবং কয়টা পরিবার তাদের ভাড়া বাসায় থাকছে, এইটার উপর ডিপেন্ড করে যদি মনে করেন যেহেতু সার্ভেটা করা হয়েছে, তার মানে আমাদের সাবজেক্ট হলো হাউস হোল্ড, বুঝতে পারছি? এখন এই জায়গায় আপনি বলতে পারবেন ভাইয়া ওন্ড এটা তো ওয়ান কাইন্ড অফ ভার্ব না। এখানে ওন্ড মানে তার যে মালিকানাধীন, বুঝতে পারছি? মানে মালিকানা এবং ভাড়া এই দুইটাকে তারা আলাদা করছে, এখানে ভার্ব হিসাবে এটাকে ব্যবহার করা হয় নাই, বুঝতে পারছি? এখানে ভার্ব হিসাবে এখানে ওন্ড এবং রেন্টেড ব্যবহার করা হয়নি। ওকে, তাহলে জি ভাই। এখানে আমরা কি লিখতে পারি? দ্য বার চার্ট ইলাস্ট্রেট ডাটা দ্য অ্যামাউন্ট অফ হাউস হোল্ড হু ওয়ার লিভড ইন ওন্ড অ্যান্ড রেন্টেড অ্যাকোমোডেশন। মানে এই ওন্ড অ্যান্ড রেন্টেড এর মাধ্যমে বোঝানো হয়েছে যে কোন ধরনের বাসাতে তারা থাকে, কোন ধরনের বাড়িতে তারা থাকে, বুঝতে পারছি? এখানে কিন্তু ওই যে হ্যাঁ বাড়ির টাইপ ওন্ড, আই হ্যাভ এ কার, তাই না? তাহলে এইটাকে আমি বলতে পারি না ইটস মাই ওন কার, বলতে পারি তো, তাই না? তাহলে এভাবে জি। এই ওন তো আবার মনে করেন যে নিজস্ব বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এখানে এই যে হাউস হোল্ড হু আর লিভড ইন ওন্ড এন্ড অ্যাকোমোডেশন, দুইটা কান্ট্রি আছে, টু ডিফারেন্ট কান্ট্রি, ঠিক আছে, ওভার 93 ইয়ার্স অফ পিরিয়ড স্টার্টিং ফ্রম বুঝতে পারছি? আচ্ছা, দেন হলো জি আসেন, ভাই। আপনি এই যে এখানে ওভারঅল চারটার দিকে তাকান, চারটার দিকে তাকায় ওভারঅলটা আপনি একটু দেখার চেষ্টা করেন। ওভারঅল দেখেন আমাদের এখানে নিচের দিকে একটু আসি। এই যে হালকা ঝাপসা, হ্যাঁ, মানে ওই যে অ্যাশ কালার, ধরেন অ্যাশ কালার, আমার একটু কালার ধরতে সমস্যা হয়, তো এটা ধরেন হালকা অ্যাশ কালার আর এটা হলো ব্ল্যাক কালার, ওকে? তাহলে এই অ্যাশ কালারটা কার ফিগার ভাইয়া, কার টপিক? হাউস হোল্ড ইন ওন্ড এন্ড ওন্ড যারা অ্যাকোমোডেশন, নিজস্ব ওকে? বাড়িতে থাকতো। নিজস্ব ফ্ল্যাট। আমি তাইলে এই ঝাপসাটা নিজস্ব ধরি আর কালোটারে রেন্টেড ধরি। এখন আমাকে রেন্টেড লিখতে ধরে হবে ওভারঅল। ওভারঅল মানে কোনো নির্দিষ্ট বছরে কি হয়েছে ওইটা না, ওভারঅল মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে ওইটা, রাইট? তাহলে আমি যদি এই যে প্রথমটা যেটা হলো নিজস্ব বাসা, সেটা দেখেন ওভারঅল কি ইনক্রিজ করছে না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, কালোটা দেখেন ওভারঅল ডিক্রিজ করছে না ভাইয়া? ডিক্রিজ করছে, হ্যাঁ। তাহলে কি আমার ওভারঅলের ১ নাম্বার সেন্টেন্সে যা লেখা দরকার ওইটার ডাটা আমি পেয়ে গেলাম? জি। ভাই কোনটা ডিক্রিজ করছে? এই যে ঝাপসাটা রেন্টেড দিকটা। ইনক্রিজ করছে, কালোটা ডিক্রিজ করছে। কালোটা তো উপরে প্রথমে তো ইনক্রিজই ছিল, ওইখান থেকে ডাউন করছে। জি, আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছি।
জি ভাইয়া। জি। আচ্ছা, জাস্ট এ মিনিট। ওকে, তো আমাদের ডাটা পেয়ে গেছি। আচ্ছা, ইনক্রিজ ডিক্রিজের ডাটা আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে ইনক্রিজ ডিক্রিজের ডাটা যেহেতু পেয়ে গেছি, আম, এখন আমাকে কি করতে হবে? নোটিসেবল পয়েন্ট বা একটা মেইন ফিচার লিখতে হবে, রাইট? 2 নাম্বার সেন্টেন্স। এখন দেখেন এই জায়গায় নোটিসেবল পয়েন্ট কি আছে, বের করেন তাড়াতাড়ি। ভাইয়া 1971 সালে দুটোটাই স্টেবল ছিল। স্টেবল ছিল, ঠিক আছে না? দুটোটাই হুম স্টেবল ছিল। দেখেন আর কোনো কিন্তু কোনো কথা নাই। তারপর এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ঝাপসা এবং ঝাপসা স্টেবল, দেখছেন? উনিশশো হুম 39 এবং 53 স্টেবল। তারপর দেখেন উপরেরটাও স্টেবল, তাই না? তার মানে আমরা স্টেবল, নোটিসেবল জি। পয়েন্ট অনেকগুলো লিখতে পারি, কিন্তু সব থেকে সুন্দর নোটিসেবল পয়েন্ট হলো 1971 সালেরটা, রাইট? হ্যাঁ, জি। ওকে, তো চলেন। দুটো তো সেমই। হুম, তাহলে লেখেন ওভারঅল দেখি নাকি? ওভারঅলে আসেন। ওভারঅল, what stand out from the chart is that the amount of household who were lived in own subject, ঠিক আছে? ইনক্রিজের সেন্টেন্সটা লিখতেছি, ইনক্রিজড moderately, whereas যেখানে the ফিগারটা কি, ওই যে the amount of household, ওকে? whereas the figure, বুঝতে পারছি কিভাবে আসতেছে? জি। রেন্টেড জি হাউসহোল্ড, ভাই। এটা হলো আমাদের কি সাবজেক্ট রেন্টেড হাউসহোল্ডের জন্য। এক্সপিরিয়েন্স মানে হলো ভার্ব, ওকে? এক্সপিরিয়েন্স মানে হলো ভার্ব, চেঞ্জ করে দিছি, মানে আমাদের টপিক চেঞ্জ, মানে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, ওকে? আচ্ছা, experienced a dramatic decrease throughout the period shown, okay, clear? 2 সেন্টেন্সের খেলা হুম শেষ। Another noticeable point is that the figure for owned and rented household, যেহেতু দুইটাই একসাথে দাঁড়ায় আছে, তাহলে হাউসহোল্ড, হুম ভাইয়া দাঁড়ানোর ইংলিশ কি যেন শিখেছিলাম? স্টুড অ্যাট অথবা অ্যাকাউন্টেড ফর, ঠিক আছে? হুম স্টুড অ্যাট অথবা অ্যাকাউন্টেড ফর। তাহলে স্টুড অ্যাট যেহেতু এখানে বলছি, রেন্টেড হাউসহোল্ড স্টুড অ্যাট দ্য সেম পজিশন, in 1971 throughout the period shown. আচ্ছা, আমি ওভারভিউ যখন কনসেপ্ট ক্লিয়ার করতেছিলাম, তখন আমি বলছিলাম যে আমরা ওভারভিউতে ট্রাই করব কোনো সাল বা কোনো নাম্বার মেনশন না করতে, তাই না? কিন্তু দেখেন জি। এখানে এনি হাউ কোনোভাবে কিন্তু আমরা 1971 সাল এটাকে না বলে কিন্তু আমরা পার পেয়ে যাইতেছি না, তাই না? তার মানে এখানে যদি আমরা না বলে আচ্ছা ভাই, চলে এটা যাই। এভাবে বলা যায় না, ইন দ্য মিডল অফ দ্য গ্রাফ বা এরকম? হুম, বলেন, মিডল সমস্যা নেই। হবে কিভাবে? এটা 71, তো এটা তো 71, মিডল না তো এটা। না, আচ্ছা, না আপনি না ভাই। মিডল বলতে পারেন। মিডল মানে, মানে কোন একভাবে বলতে পারেন মিডল। যদি মিডল বলেনও, সে বুঝে নিবে যে মিডলে কোন জায়গায় সে কোন মিডল বলছে। না ভাই, সবাই তো বলে দেখলাম যে মানে শাল হুম, ব্যবহার না করতে আর কি, এই জন্য হুম। বলছি যে মিডল বললে ভালো হইতো আর এটা কি। মিডল অফ দা দিতে পারেন, কিন্তু আমি অথবা এখানে কি ভাইয়া দিছি? ডিকেট দিয়ে বলা যাবে, ডিকেট দিয়ে বলা যাবে। ইয়াস, ডিকেট দিয়েও বলা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন এখানে ডিকেট ওরকম ভাবে যাবে না, কারণ এখানে ওই যে আপনার কি আছে 93 না, একটা হ্যাঁ, ভাঙ্গা সাল আইসা জি। পড়ছে এখানে, তাই না? তো এখানে ডিকেট ওইরকম ভাবে বলতে পারবেন না। সো এখানে আপনি মিডল অফ দা পিরিয়ড বলতে পারেন, ইন 1971 বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন। এখন এই জায়গায় আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি সাল ব্যবহার করতে বলে না বা বলে এটা সেটা অনেক কিছু বলে, তাই না? তো আসলে বললে কি হবে? বললে কিছুই হবে না। কি বলছি বুঝছেন? বললে আহামরি কিছুই হবে না যে আপনি একেবারে 4.5 পেয়ে আসা বসেন, এরকম কিছু না, ঠিক আছে? মানুষ বলে, হুম। অথচ দেখেন আইএলস এমন একটা জিনিস, বাংলাদেশের কয়টা টিচার ক্যামব্রিজ থেকে ট্রেন প্রাপ্ত বলেন তো? কয়টা? একটাও আছে? নাই। নাই নাই ভাই। তাইলে আমরা কেমনে বলি যে ভাই এখানে আপনি ছাড় লেখেন না, লেখলে আপনার নাম্বার দিবে না, বা আপনার ব্রিটিশ আচ্ছা সমস্যা। কাউন্সিলে হয়তো ভাইয়া, দুই ওই একটা যে থাকতে পারে আমরা ভাই। যে এক্সাম দেই, ওইখানে যে গার্ড গুলা থাকে, ওরা হুম, কারা? ওরা টিচার। ওরা ইনভিজিলেটর। আছে। হ্যাঁ, ওরা আইএলটিএস ওরা পাস হচ্ছে করছে। যে 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 হলে পরীক্ষা দেন ওই হলের টিচার, ওই ইয়ার টিচার আর কি, কোচিং হুম, সেন্টারের হয়তো। কোচিং না, না না, কিসের বল কোচিং? কোচিং সেন্টারের না, ওগুলা পুরো আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল থেকে আসে। যেদিনকার তাহলে পরীক্ষা তো হয়, কোচিং সেন্টারে হইলে পুরা ওর কোচিং সেন্টার এইটে বইরা যাইতো গা। না না, যেদিনকার পরীক্ষা হয় ওদিনকার ওই প্রতিষ্ঠানে যত স্টাফ আছে সবাই বের করে দেয়, আমার নিজের চোখে দেখা। হ্যাঁ। হুম,
আচ্ছা, তো এখন আমরা বডি লিখবো। আচ্ছা, বডি লিখবো। এখন বডিতে আমরা বলছিলাম যে ভাইয়া বডিতে আমাদের কি লিখতে হবে? তাহলে আমাদের ইয়ে শেষ কিন্তু। বডিতে কিন্তু ওই যে আমাদের ইন্ট্রো এবং ইয়ে শেষ। বডিতে আমরা লিখছিলাম যে বডিতে লেখার সময়, বডি লেখার সময় আমাদের কি করতে হবে? জাস্ট এ মিনিট। বডিতে একটু পড়েন আপনারা। লাইন চার্টের ওইখানে বেশি সুন্দর করে লেখা আছে। লাইন চার্ট, লাইন চার্ট। দেখেন, সবার বডি কিন্তু সেম, হ্যাঁ? সবার বডি সেম। একটু পড়েন, দুজন পড়েন। ওইরা একটু ইয়ে করেন। ভাই আমার ক্লিয়ার আছে এটা। মামুন ভাই পড়েন। মনে রাখতে হবে কিন্তু কি কি করতে হবে। একটানা 2 ঘন্টা বইসা বুঝা বুঝা যদি 10টা লেখা যায় এমনি ঢুকে যাবো গা মাথায়। আমি গতকালকার রাত্রে শুধু এটাই করছিলাম। করছি ভাইয়া। হুম, কি করতে হবে? ডিসক্রাইব অল স্টার্টিং ইয়ার অর প্রপোর্শন। প্রথম যে স্টার্টিং ইয়ারটা থাকবে, মানে 1918 আমাদের এখানে এখানে হলো স্টার্টিং ইয়ার। সো ওই এই স্টার্টিং ইয়ারের সবগুলো স্টার্টিং ইয়ারের নাম্বার এবং প্রপোর্শন আপনাকে ব্যাখ্যা করতে হবে। দেন আপনি ডিসক্রাইব করবেন ইনক্রিজিং অথবা ডিক্রিজিং ট্রেন্ড গুলো। তারপর আপনি কম্পেয়ার করবেন। তারপর হলো সেন্টেন্স গুলো অ্যাপ্রোপ্রিয়েট ভেরিয়েশন দিবেন, মানে সেন্টেন্স গুলো যে লিখবেন ওইগুলোর ভেরিয়েশন যেন ঘুরে ঘুরে লিখতে পারেন। চারটা শিখাইছি না, ওই চারটার জন্য ঘুরে ঘুরে লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাইলে এখন আমরা ওই যে নিচেরটা পড়েন। এই যে এই চার্টের সাথে মিলান, মিলাইয়া নিচের এই যে বডি লিখছি এখানে, বডিটা দেখেন হয় কিনা পড়েন। ভাইয়া লাস্টে এটা কি লিখছেন? Although this figure increased minimally to, হুম, এটা কি? ঠিক আছে। এটা কিসের জন্য লিখছেন? এটা কই পাই? কোনটা দিস ফিগারটা কোন কোন লাইনের? হ্যাঁ এটা মিনিমালিটি এত লাস্টের পার্সেন্ট, লাইনটা হ্যাঁ 30। এটা ইনক্রিজ মানে করছে একদম সেটা ছোট বলছি। ভাবে ইয়ে হয়েছে আর কি, ইনক্রিজ করছে আর কি এটা। হুম, আচ্ছা মানে হালকা একটু ইনক্রিজ করছে তো ওইটাও বলে দিছি। আচ্ছা বুঝছি। হুম। এখানে কথা হয়েছে ভাইয়া যে আমরা 2টা সেন্টেন্সে লিখে দিছি অল ইনক্রিজ ডাটা আর অল ডিক্রিজ ডাটা, না তারপরে না না, লিখছি যেটা মিনিমালি। বডিতে যে ভাইয়া কোনো একটা স্টার্টিং ইনক্রিজ পয়েন্ট। লিখবেন, নাহলে ডিক্রিজ লিখবেন, যে কোনো একটা ফিগার লিখবেন বডিতে। সেটাই সেটাই আচ্ছা বলছি। ভাইয়া, জি। প্রথম হচ্ছে স্টার্টিং পয়েন্টটা লিখছি, হ্যাঁ, কিন্তু 78% এটা কিসের জন্য, এটা তো মানে ইয়ে করি না আর কি। হুম, আচ্ছা দেখেন, as can be seen in the chart, হুম, as can be seen in the chart is that the amount of household, আমাদেরকে র কনসেপ্ট প্রথমটা একটু বোঝার চেষ্টা করেন। বডি প্যারাগ্রাফ 1 এর প্রথম র কনসেপ্টটা হইতে হয় যে আপনার প্রথম যে সালটা থাকে, যে 1918 সাল, এই 1918 সালের প্রত্যেকটা ডাটার মানে স্ট্যান্ডিং পজিশন, কে কোন অবস্থা দাঁড়ায় আছে, ওই দাঁড়ানো অবস্থায় কিন্তু প্রত্যেকটা বছরে চেঞ্জ হয়েছে, রাইট? স্টার্টিং পয়েন্ট, সবাই কোন অবস্থায় আছে। এখন আমি যদি আপনার সেন্টেন্স স্ট্রাকচার লেখানো শেখানোর সময় আমি আপনাদেরকে বলছিলাম যে ভাইয়া দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড হুইচ ওয়াজ কি বলছি, হুইচ ওয়াজ ইমিটেড ইন পর্তুগাল ইনক্রিজড ড্রামাটিক্যালি ফ্রম এত পার্সেন্ট থেকে অত পার্সেন্ট, রাইট? বিটুইন এত সাল থেকে এত সাল, মনে আছে? তাহলে আমরা যদি মনে করেন প্রত্যেকটা সেন্টেন্স আমাকে লিখতে হলে আমাকে কত থেকে পরিবর্তন হয়ে কততে আসছে এটা আমাকে লিখতে হবে, রাইট? তো কত থেকে পরিবর্তন হয়ে এখন এই থেকে
সবার স্টার্টিং পয়েন্ট কিন্তু সেম, সবার স্টার্টিং পয়েন্ট কিন্তু মনে করেন ওই যে প্রত্যেকটা সেন্টেন্সে সেম থাকবে, 18 সালেরটাই তো আপনি ধরবেন, তাই না? তাহলে প্রত্যেকটা যদি আপনি বারবার প্রতিটা সেন্টেন্সে ফ্রম এত থেকে লেখা শুরু করেন, তাহলে ওটা কিন্তু একটা রিপিটেড ওয়ার্ড হিসেবে কাউন্ট হয়ে যায়। সেজন্য আমরা কি করব, এই স্টার্টিং পয়েন্টের যে ফিগারটা, এটা প্রথমত আমরা যদি ব্যাখ্যা করে দিই একটা সেন্টেন্সে, তাহলে আমরা পরবর্তী যে কয়টা সেন্টেন্সই লিখতে যাব না কেন, ওইটার আর ফ্রম এত পার্সেন্ট থেকে যে পরিবর্তন হয়ে অত পার্সেন্টে পৌঁছাইছে, ওই এত পার্সেন্ট থেকে এই ঢাকা থেকে কথাটা লিখতে হবে না, ডাইরেক্ট চিটাং পর্যন্ত লিখলেই চলবে। বুঝতে পারছি? টু চিটাগং, ফ্রম ঢাকা এই ওয়ার্ডটার ব্যবহার করা লাগবে না। সেজন্য আমরা কি করছি, অ্যাজ ক্যান বি সিন ইন দ্য চার্ট ইজ দ্যাট দ্য অ্যামাউন্ট অফ হাউস হোল্ড, যেহেতু সাবজেক্ট আমাকে এখানে লিখতে হবে, হুইচ হু ওয়ার লিভড ইন ওন্ড অ্যান্ড রেন্টেড, যেহেতু দুইটাকেই আমরা লিখতেছি, মানে দুইটার স্টার্টিং পয়েন্ট লিখতেছি, সেজন্য আমরা সাবজেক্টটা সিমিলার রাখা দিছি। তাহলে হুইচ লিভড ইন ওন্ড অ্যান্ড রেন্টেড অ্যাকোমোডেশন ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস স্টুড অ্যাট। আচ্ছা, স্টার্টিং পয়েন্ট বা দাঁড়ানো অবস্থায় কোনো একটা ফিগারকে যদি আপনি ব্যাখ্যা করতে চান, তাহলে ওইটাকে ভার্ব ব্যবহার করা হয় স্টুড অ্যাট অথবা অ্যাকাউন্টেড ফর। কি করতে হয়? স্টুড অ্যাট অথবা অ্যাকাউন্টেড ফর। তাহলে যেহেতু আমি 1918 সালের দুটোটাকেই দাঁড়ানো অবস্থায় বলতে চাচ্ছি, সেজন্য আমরা এখানে স্টুড অ্যাট বলবো। তাহলে স্টুড অ্যাট অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্টে দাঁড়িয়ে আছে? প্রথমটা আছে 22%। অ্যাপ্রক্সিমেটলি কেন বলছি? কারণ যেহেতু আমি জানি না এখানে আসলেই 22% আছে কিনা, নাকি 23% আছে, নাকি 22.5 আছে, যেহেতু আমি জানি না, তাহলে ওই না জানার কারণে আমাকে রাফলি অ্যাপ্রক্সিমেটলি কিছু ওয়ার্ড আছে, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এই যে এখানে আমি লিখে দিছি যে অ্যাপ্রক্সিমেটলি, রাফলি, অলমোস্ট, এগুলো সবগুলোর অর্থ একই। মানে এগুলো সবগুলোর অর্থ, বাংলা অর্থ কি? প্রায়। প্রায়, ঠিক আছে? প্রায় কথাটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 22% অ্যান্ড দেখেন অ্যাপ্রক্সিমেটলি কথাটা আবার আসতেছে, যার কারণে অ্যাপ্রক্সিমেটলি পরিবর্তে আমরা রাফলি বলে দিছি 78% ইন 1980। এখন কথা হলো গিয়া যে ভাই অ্যাপ্রক্সিমেটলি কার ফিগার আর রাফলি কার ফিগার, এটা কিভাবে বুঝবো? দেখেন, আপনি যখন আপনার সেন্টেন্সটা লিখতে গেছেন, তখন আপনার সাবজেক্টেই কিন্তু আপনি সিরিয়াল মেনটেন করে দিয়েছেন, ওন্ড অ্যান্ড রেন্টেড, ঠিক আছে? তো যে এক্সামিনার আপনি সেন্টেন্সটা দেখবে, সিমিলার ওয়েতে সেও মনে করবে যে ওন্ড এর ফিগারটা প্রথমে লেখা আর রেন্টেড এর ফিগারটা যেহেতু সেকেন্ড পজিশনে লেখা, তাহলে আপনার ফিগার 2 নাম্বারটাও হবে সেকেন্ড পজিশনে। বুঝতে পারছি? বুঝছেন? রাইট? আমরা একটা যুক্তির খাতিরে বলছিলাম না, বডি ওয়ান ইনক্রিজ লিখবো, বডি টু তে ডিক্রিজ লিখবো। এখন তাহলে এই যে স্টার্টিং পয়েন্টটা লিখলাম, এটা তো ইনক্রিজেরও পড়ে না, ডিক্রিজেরও পড়ে না, কারণ ইনক্রিজ ডিক্রিজ কি ভার্ব ব্যবহার করছি এখানে? করি নাই। এটা হলো একটা একটা আমার সুবিধার জন্য, আমার লেখাটাকে সুন্দর মতো সুবিধার জন্য বানায় নেওয়ার জন্য আমি ইনফরমেশনটা প্রথম বডি প্যারাগ্রাফেই ঢুকাই দিছি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন যেহেতু আমার এই এক্সট্রা ইনফরমেশনটা, আমি আমার পথটাকে সহজ করার জন্য আমি এতটুকু লিখছি, এখন তো আমার জায়গা মতো আসতে হবে। এখন তো ইনক্রিজ নাহলে ডিক্রিজ একটা ডাটা সেট নিয়ে আমাকে এই বডি প্যারাগ্রাফটা কমপ্লিট করতে হবে, রাইট? তাহলে আমার কি করতে হবে? আমার বডি প্যারাগ্রাফ অনুযায়ী আমাকে ইনক্রিজের অথবা ডিক্রিজের একটা ডাটা সেট নিয়ে আমাকে এখানে লিখে শেষ করে কম্পারিজনের মাধ্যমে সেন্টেন্সগুলো যেন ভেরিয়েশন আনতে পারি, সেই সিস্টেমে আমাকে এটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা স্টার্টিং পয়েন্ট নিয়ে কথা বললাম, সেই জন্য এখন আমরা কথাটাকে ঘুরায় ফেলবো। এখন আমরা ইনক্রিজ নাহলে ডিক্রিজের দিকে চলে যাব। যেহেতু কথাটাকে ঘুরায় ফেলবো, সেই জন্য আমাকে এখানে একটা কানেক্টর ব্যবহার করতে হবে। সেই কানেক্টরটার অর্থ হলো হাউএভার। হাউএভার মানে হলো যাই হোক। কি ভাই? হাউএভার মানে কি? হাউএভার মানে হলো যাই হোক। তাইলে যেহেতু এতক্ষণ আমি একটা বিবৃতিমূলক কথাবার্তা বলছি, এখন যাই হোক ভাই কাজের কথায় আসি। সিমিলার ওয়েতে যাই হোক হলো হাউএভার, ঠিক আছে? এখানে কিছু লিঙ্কিং ওয়ার্ডের লিস্ট আমি দিয়ে দিছি, যেগুলো আমরা ব্যবহার করব। এই দেখেন লিঙ্কিং ওয়ার্ড, ইন এডিশন মানে একটা ইনক্রিজের ডাটা নিয়ে আমি ডিসক্রাইব করতে যাচ্ছি, তো একটা ডাটা লিখে ফেলছি, আরো দুটো ইনক্রিজ ডাটা লিখতে হবে, তখন ওই দুইটা সেন্টেন্সের শুরুতে আমি ইন এডিশন, মোর ওভার, ফার্দার মোর এভাবে লিখবো, রেসপেক্টিভলি, ক্রমান্বয়ে। আর যদি কোনো অল্টারনেটিভ ইয়ে করতে চাই, মানে কন্ট্রাডিক্ট করতে চাই, তাহলে হাউ এভার, ওকে, হাউ এভার, তাহলে ইন দা কন্ট্রারি, এগুলো হলো মানে কি বিপরীত, ইন কন্ট্রাস্ট। ঠিক আছে? আরো আছে ইন কন্ট্রাস্ট, আমি পিডিএফ দিয়ে দিছি আপনাদেরকে, তো এখানে অনেকগুলো পাবেন। এখানে জাস্ট আমি মানে লেখার সুবাদে, মানে আপনাকে যেন মনে করাই দিতে পারি সেই সুবাদে এখানে নোট করা, ঠিক আছে? অরিজিনাল পিডিএফ কিন্তু আপনাদেরকে দেওয়া আছে, হ্যাঁ, এরকম কিওয়ার্ডের বা এই যে এই সমস্ত ওয়ার্ডের। তো এখানে অনেক ওয়ার্ড আছে, তো আপনি যে কোনো একটা পিক করলেই আপনি হয়ে যাবে। তাহলে এখন আমরা ইনক্রিজ বা ডিক্রিজ যে কোনো একটা লিখবো। তো এখানে আমি লিখছি হাউএভার দ্য ফিগার ফর, এখন আর ফিগার বলবো সব জায়গায়, এখন আর ওই যে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড বা দ্য অ্যামাউন্ট অফ হাউস হোল্ড এগুলো আর বলবো না, ঠিক আছে? তাহলে হাউএভার দ্য ফিগার ফর রেন্টেড অ্যাকোমোডেশন ইন ইংল্যান্ড
Okay, rented accommodation in England and Wales experienced a significant decrease. কাকে নিছি ভাইয়া? রেন্টেড কে নিছি। কাকে নিছি এখন টপিক কাকে নিছি? রেন্টেড। এখন কিন্তু ওন rented কে and নেই নাই। decrease. ওকে, ডিক্রিজেরটা নিয়ে লিখছি। হুম ডিক্রিজেরটা নিয়ে লিখছি। তাহলে রেন্টেড কে ওই যে কালামানিক ডিক্রিজ করছে। ডিক্রিজ করে দেখেন হুম 2001 সাল পর্যন্ত ভালোই ডিক্রিজ করছে, কিন্তু 11 সালে এসে আবার একটু এর পোল্ট্রি খাইছে আর কি, একটু হালকা একটু ইনক্রিজ করছে। তাহলে এটাও তো একটু বলা উচিত, তাই না? এটাও একটু বলা উচিত। তাহলে হুম দেখি, the figure for rented accommodation in England and Wales experienced a significant decrease from roughly 78% to about 31% between 1918 and 2001. 2001 পর্যন্ত নিয়ে আসছি, আনছি, তাই না? হুম নিয়ে আইছি। অলদো যদিও এখন এক হিসাবে কমছে, মানে আমরা বলছি ভাই তুমি কমতেই আসো কমতেই আসো কমতেই আসো, এখন লাস্টে যাইছে বলি যদিও সে ইনক্রিজ করছে, লাস্টের দিকে এসে হালকা একটু কথার ছলকে আসছে। ওকে, তাহলে এই অলদো হলো একটা আপনার সেন্টেন্সের কানেক্টর হিসেবে কাজ করতে পারে। তাহলে অলদো এটা একটা কানেক্টর হিসেবে কাজ করতে পারে, আবার কানেক্টর হিসেবে কাজ নাও করতে পারে, কারণ অলদো দিয়ে যে সেন্টেন্সটা লেখা হয় ওটা হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। কি হয়ে যায়? কমপ্লেক্স সেন্টেন্স। দো অলদো দিয়ে যে সেন্টেন্স গুলো লেখা হলো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। তাহলে অলদো দিস ফিগার ইনক্রিজ মিনিমালি, হালকা একটু ইনক্রিজ করছে, টু রাফলি। আচ্ছা, ফ্রম লিখতে হবে না? কত থেকে কততে ইনক্রিজ করছে এটা লিখতে হবে না? এখানে ফ্রম লেখা উচিত ছিল না? ফ্রম, এখন এই ফ্রমটা গেল কই? ফ্রমটা লেখার দরকার নাই, কারণ ওই লাস্টের নাম্বারটা হইল আমার ফ্রম, কারণ এখান থেকেই তো ইনক্রিজ করছে 35%, রাইট? হুম আচ্ছা ভাইয়া, ফিগার যদি 3টা থাকে, হ্যাঁ, হুম, তাহলে ওইটা কিভাবে লিখবো আর কি, মানে তিনটা মানে? মানে এখানে তো দুইটাই এই যে হ্যাঁ আছে, শুধু অ্যাকোমোডেশন আর রেন্টেড। হ্যাঁ হ্যাঁ, তিনটার মধ্যে এখানে যদি দুইটা আরেকটাই হয়। থাকে। শোনেন, তিনটার মধ্যে হয় দুইটা ইনক্রিজ করবে, একটা ডিক্রিজ করবে। তিনটার মধ্যে তো তিন রকমের হইতে পারবে না। বুঝতে পারছি? মনে করেন একটা ইনক্রিজ হয়েছে, একটা ডিক্রিজ হয়েছে, আরটা কি অন্যরকম কিছু হবে না? হয় দুইটা ইনক্রিজ হবে, নয় দুইটা ডিক্রিজ হবে, একটা অন্যটা থাকবে, রাইট? তো আপনি যেই দুইটা জি ইনক্রিজ ভাই। হবে ওই দুইটাকে এক বডি প্যারাগ্রাফে ঢুকাবেন, আর যেইটা ডিক্রিজ হবে ওইটাকে এক বডি প্যারাগ্রাফে ঢুকাবেন। বুঝছেন আপনি? 90 ইয়ে হবে না? কি 90? না না না, এই আমি এখানে লিখতেছি 90 39 to 53। এই পাগল, 1939 তো আমি আসছি, তাই না? এই ফিগারটাই তো আবার আচ্ছা আচ্ছা। 53 তে হ্যাঁ স্টেবল হ্যাঁ। ছিল, তাহলে আমি আর ফ্রম লিখবো কেন বোকা? এটা পরিবর্তন আচ্ছা, হয়েছে বুঝছি নাকি? বুঝছি। একই তো ছিল, খালি নেক্সট ইয়ারটা বলছি, রাইট? তাহলে জি on ভাই। the other hand, look at the increased data set in more details that the figure for owned accommodation in England and Wales increased minimally, ওই যে হালকা একটু ইনক্রিজ করছে। ওকে, এই যে 18 থেকে 39 পর্যন্ত হালকা একটু ইনক্রিজ করছে, from approximately 22% to কত পার্সেন্টে গেছে? 32%-এ গেছে। বিটুইন 18 থেকে 39, এই যে গ্যাপটা হয়েছে, এই জন্য বলছি বিটুইন এত থেকে এত, এখানকার গ্যাপ হয়েছে, সিমিলার পয়েন্ট রয়েছে না, জাস্ট এই জন্য। জি হয় যেখানে দিস ফিগার রিমেইন কনস্ট্যান্ট, এখন এই জায়গাটা ভুল করছি, রিমেইন না, রিমেইনস ভার্বের টু। কারণ কি, কত সাল ভাইয়া? 53 সাল, তাই না? হুম তাহলে দ্য অতীত ফিগার অতীত। রিমেইনড কনস্ট্যান্ট ইন 1953। এখানকার লেখার দরকার 1953। আছে যে ভাই কত থেকে কত চেঞ্জ, বা চেঞ্জই তো হয় নাই, কি লিখবেন আপনি? বুঝছি বুঝাইতে ভাই, পারছি বুঝছি। আপনাদের, কি লিখবেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন আমি আবার এখন উপরের দিকে যাবো। তাহলে এখন এই ইনক্রিজের আবার কি আরো ইনফরমেশন দিচ্ছি না এক্সট্রা, সেজন্য কানেক্টিং ওয়ার্ড হুম। কি? হুম ইন এডিশন। ওকে, in addition কানেক্টিং ওয়ার্ড ইন এডিশন। আচ্ছা, ইন এডিশন দেয়ার ওয়াজ এ, ওই যে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ। দেয়ার ওয়াজ এ ড্রামাটিক হুম ইনক্রিজ ইন রেন্টেড অ্যাকোমোডেশন। এই সব জায়গায় ভুল কেন? owned accommodation, okay, owned accommodation section from roughly 32%, ওই যে লাস্ট 32% ছিল না, মনে আছে? হুম লাস্ট কিন্তু 33% ছিলাম। হ্যাঁ হ্যাঁ। জি এই এখান থেকে আবার উপরের দিকে যাবো, তাই না? ফ্রম রাফলি 32% টু অ্যাপ্রক্সিমেটলি 68%, কবে কোন জায়গায় গেছি? যে 2001-এ 68-এ গেছি। ওকে, এই যে এখানে হুম 68% বিটুইন লাস্ট ইয়ার কত ছিল? 53, লাস্ট ইয়ার 53 এন্ড 2001। ওকে, অলদো যদিও, দেখছেন কমপ্লেক্সের উপরে কমপ্লেক্স, অলদো যদিও ভাই, হুম দিস দেয়ার ফিগার, ওয়াজ ড্রামাটিক ইনক্রিজড হবে না? কি বলতেছেন আপনি? ওই যে দেয়ার ওয়াজ ড্রামাটিক ইনক্রিজড হবে নাকি ইনক্রিজ হবে? এখানে ইনক্রিজড না, এখানে ওয়াজ তো দিছি, ভার্ব তো দিছি অলরেডি। ও আচ্ছা বুঝাই আচ্ছা, ঠিক দিছি আছে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অলদো যদিও
this figure showed there was a dramatic increase in owned accommodation section from রাফলি এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট বিটুইন 53 থেকে এক যদিও দিস ফিগার শোড এ মিনিমাল ডিক্রিজ ওই যে এতক্ষণ খালি বাড়ছে হালকা একটু ডিক্রিজ করছে না লাস্ট ইয়ারে 11 সালে এসে হুম টু অ্যাপ্রক্সিমেটলি 65% ইন 2011 ওকে বুঝতে পারছি 2011 সালে জি জি ভাই প্রথমটার 65% মতোই বলতে গেলে মানে জি এক্সপ্লেনেশন করে দিলাম আর কি জাস্ট হুম জি হুম। এখন আমি নোটিসেবল একটা পয়েন্ট লিখবো by 1971 মানে 1971 এ the figure for owned and rented household in England and Wales stood at England was same position same ঠিক আছে position. এখন এই Remained স্টুডেন্ট constant. অনেকবার ব্যবহার করছি এখন আপনি স্টুডেন্ট বাদ দিয়ে আপনি মনে করেন স্টুডেন্ট Accounted অ্যাকাউন্টেড দিতে for পারবেন ফর আপনি এখানে দিতে পারেন যে অ্যাকাউন্টেড ফর accounted for the same position. একই কথা ঠিক আছে সেম পজিশন তাহলে এই যে একটা রাইটিং আমি লিখলাম এই রাইটিং এর মধ্যে দিয়ে এই যে পুরো চার্টটার কোন অংশটা বাকি আছে ভাই আমার একটু বুঝান কোন অংশটা বাকি আছে কোন অংশ যে আমরা করি নাই না ভাই হুম আপনাকে বলছে এখানে যে ভাইয়া আপনি সামারাইজ করেন আমরা সামারাইজ করছি রিপোর্ট করতে বলছে মেন ফিচার লিখছি কম্পারিজন করতে বলছে যেই জায়গায় প্রয়োজন ওই জায়গায় কম্পারিজন করছি কোহিরেন্স এন্ড কোহিশনের নাম্বার আপনাকে দেওয়ার দরকার সিরিয়াল অর্গানাইজ করে এর থেকে সুন্দর সিরিয়াল অর্গানাইজ আমার মনে হয় না কোনো রাইটিং এ কেউ লিখতে পারবে কারণ যেভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ নিয়ে গেছি যে আপনি এইটার পরে এইটা আনবেন এটার পরে এইটা আনবেন দেখেন ওইটা আনার কারণে কি আপনার রাইটিংটা একটা সুন্দর একটা প্যাটার্নে দ্বারা হয়ে গেছে না কোনো অগোছালো মনে হইতেছে হুম হ্যাঁ কোনো অগোছালো মনে নাই লেক্সিক্যাল রিসোর্স দেখেন প্রত্যেকটা ওয়ার্ড চেঞ্জ বাই চেঞ্জ গ্রামাটিক্যাল রেঞ্জ সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হ্যাঁ ইন্ট্রোডাকশন টাস্ক অ্যাচিভমেন্ট 150 ওয়ার্ডের উপরে এখানে আছে অলরেডি তা আপনি নাম্বার দিবেন না কেন নাম্বার দিবেন না আপনি কি ওর জানেন দুশ্মন হ্যাঁ হয়তোবা আপনি একটু ভুলভাল করে আসতে পারেন আপনার ব্রেন তো প্রত্যেক যেহেতু ডিফারেন্ট কোশ্চেন পাবেন সো আপনি বাসায় একটা প্র্যাকটিস করলে এক সিচুয়েশন ওই জায়গায় গেলে আরেক সিচুয়েশন সো হয়তোবা একটু 19-20 হইতে পারে সেজন্য কি আকাশ পাতাল হবে না বুঝতে No. পারছি এখন এই যে আপনি মামুন ভাই আচ্ছা রাইটিং যে ভাইয়া আপনাকে একটা কথা হয়েছে কি হুম আচ্ছা বলেন 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 আপনি বলেন না এখন মামুন কথা ভাই হয়েছে কি ধরেন যে আমি মেইন এক্সামে হ্যাঁ রাইটিং এ আমি 5.5 পাইলাম কিন্তু আমার কনফিডেন্স হয়েছে আমি 6.5 পাবো হ্যাঁ তখন আমার চ্যালেঞ্জ রেজাল্ট বের হওয়ার পরে হ্যাঁ আমি যে চ্যালেঞ্জ করার লাগে এটা কেন তারা বারবার এই মানে হ্যাসেলে ফেলায় না প্রথমবার কেন তারা ভালো করে ইভালুয়েট করে না না আমাদেরকে একটা ঘুরতির মধ্যে ফেলায় না এই যে প্রথমবার হ্যাসেল করার কারণেই কিন্তু আপনার মনে করেন যে পেমেন্টটা তারা নিতেছে না হ্যাঁ আপনার পয়েন্টটা বের করে দিবে বুঝছেন এই যে কারণ টাকাটা ফেরত দিয়ে দিবে আপনার এই যে টাকাটা ফেরত দিয়ে দিবে ইউআর আর করার যে দ্বিতীয় টাকা কথা তো হলো দিবে ভাইয়া এটা পরের কথা আমার কথা হচ্ছে তারা এত মানে কি বলে ইন্টেলিজেন্ট মানুষ হুম ওয়ার্ল্ডের অনেকগুলা খাতা তারা দেখে হুম হুম তো হুম তারা কেন প্রথমবার ভালো ওইটা করে ওইটা মার্কিংটা করে ওইটা না এখন আসলে কি করবেন কিছু করার নাই ঠিক আছে না আমরা তো আর বলতে পারবো না আর আমি যেটা শুনছি যে আমাদের কিছু হইলে মানে আমরা একটু ঘাড় ঘুরাইলে আমাদের ইনভেস্টিগেশনে চলে যাবে কিন্তু তারা যে মিস্টেকটা করে তাদের এগেনস্টে কারা দাঁড়াবে না এটা এখানে আপনি ব্রিটিশ কাউন্সিলে যে ইয়া করেন হ্যাঁ আর দ্বিতীয় রিপোর্ট কথা হলো করেন আমি যেটা শুনছি যে সত্য কথা কিনা জানি না যে এক্সামিনারের খাতায় এরকম উল্টাপাল্টা হ্যাঁ স্টুডেন্টের হ্যাসেল হয় ওই এক্সামিনারে নাকি তারা ক্যান্সেল করে নাইলে তারা আবার ট্রেনিং এ তারা পাঠায় এটা শুনছি আমি কতটুকু সত্য কে জানে তাই না হুম। আর যাই হোক এখন এই যে মামুন ভাই আপনি যে এতদিন ধরে বার চার্ট লেখা শিখছেন কি মনে হলো আপনার পরিবর্তন আছে ভালো হয়েছে না খারাপ হয়েছে ভাই আমার কাছে এখন তো পুরো একদম পানির মতো মনে হইতেছে আর কি সেন্টেন্স মেকিং যে শিখাইছিলাম কাজে লাগছে জি ভাই জি ভাই হ্যাঁ লাগছে আমি যে বলছিলাম যে পানির মতো দৌড়াবেন খালি দেখেন তো ভাই কয়টা সেন্টেন্স লিখতে গিয়ে আমতা আমতি শুরু করছেন কয়টা বলেন তো খালি আইডিয়া গুলো জি ভাই অর্গানাইজ ইনশাল্লাহ করবেন এখন কয়েকটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আরো একদম ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তা আমি যে বলছিলাম যে রাইটিং টাস্কটা একদম পানির মতো বানাই দিব হয়ে গেছে অলরেডি বানাই দিয়েছি আমার কথা হলো ভাই আইডিয়া সবাই নিতে পারবে মানে কোনটার পরে কোনটা লিখবো কিন্তু লিখতে গেলে না দাঁত দুধ ভেঙে যাবে তাই না কিন্তু এখন আমাদের আল্লাহর রহমতে আমরা আমরা অর্গানাইজ করার জন্য যে স্টেপ এই যে স্টেপ গুলো এখানে লিখে দেওয়া আছে এই যে স্টেপ গুলো লিখে দেওয়া আছে আপনি জাস্ট একটু ফলো করবেন আপনি এগুলো মুখস্থ করারও জি দরকার ভাই নাই একসাথে 10টা নিয়ে বসেন এনি আপু যেটা বলছে দেখবেন মাথা একদম সেট হয়ে গেছে আপনি র কনসেপ্ট বুঝে যাবেন যে কি লিখতে হবে না লিখতে হবে ঠিক আছে আমাকে যদি এখন পরীক্ষা জি ভাই দিতে বসান আমি কি এগুলো মুখস্থ করবো কারণ মুখস্থ করার না দরকার ভাই নেই আমি পড়তে পোলাপানদের পড়াইতে আমার মাথা সেট হয়ে গেছে
কি করাইতে হবে আমি জানি, ঠিক আছে। সো এখানে আপনাদের কি করতে হবে, প্র্যাকটিস করেন, বার চার্ট একদম পানি হয়ে যাবে, ঠিক আছে। লাইন চার্টও সিমিলার ওয়েতে প্র্যাকটিস করেন। আচ্ছা, এখানে এই যে আমি মনে করার জন্য সেন্টেন্স মিনিং এর কিছু যে উদাহরণ দিছি, এটা শুধু আপনারাই বুঝবেন, কারণ এই পিডিএফ তো অন্যরা পাইলে বুঝবে না, তাই না। তারপর লিঙ্কিং ওয়ার্ড, এটা দেন হলো বডি প্যারাগ্রাফের ভিতরে কি কি ইনক্লুড করা লাগবে, এগুলো জাস্ট এমনি লিখছি, হ্যাঁ এমনি লিখছি। দেখেন আলটিমেটলি সবই কিন্তু ঢুকে গেছে। টপিক চেঞ্জ করবেন, ইন্ট্রোডাকশনে করছেন, করছি। এবং ওই যে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, ওটার পরিবর্তে দিস ফিগার লিখছি না, টপিক চেঞ্জ করে করে লিখছি না। আচ্ছা, ভোকাবুলারি এন্ড সেন্টেন্স স্ট্রাকচার দিছি। বডি প্যারাগ্রাফ শুরু করার আগে বলে দিতে হবে কোন ট্রেন্ড নিয়ে আপনি আলোচনা করতেছেন। এখানে একটা বডি প্যারাগ্রাফে আমি বলছি না যে ইনক্রিজ ডাটা নিয়ে আলোচনা করতেছি, এটা আপনি চাইলে বলেও দিতে পারেন, নাও বলে দিতে পারেন, কারণ সে আলটিমেটলি পড়বে, ঠিক আছে, বলে দিলে ভালো হয়। কমপ্লেক্স সেন্টেন্স, সব জায়গায় কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করছি, হুইচ হোয়ার যেখানে পারছি ব্যবহার করছি। অলদো রেসপেক্টিভলি, করছি আবার। হ্যাঁ অলদো করছি। রেসপেক্টিভলি সেন্টেন্সটা এখানে বসে নাই, রেসপেক্টিভলি কথাটা যখন একসাথে 3-4টা ডাটাকে এক সেন্টেন্সে ঢুকাই দিবেন তখন এটা হ্যাঁ রেসপেক্টিভলি হ্যাঁ কথাটা আসবে, ওকে। এটা এখন এখানে ঢুকে নেই। ট্রাই টু ইউজ পারফেক্ট প্যাসিভ, পারফেক্ট প্যাসিভ, ওই যে বাই এত থেকে এত, এরকম একটা সেন্টেন্স দিয়েছে কিন্তু লাস্টের দিকে, তাই না। মোস্ট ইম্পর্টেন্ট ইউ শুড মেক কম্পারিজন ইচ আদার, প্রত্যেকের সাথে কম্পারিজন করছি আমরা, খুব সুন্দর কম্পারিজন করছি। ট্রাই টু ইউজ প্রোনাউন, ওই যে দিস ফিগার, প্রোনাউন না এটা। হ্যাঁ হ্যাঁ গিভ সিম্বল মানে কোনো নাম্বার যদি দেওয়া হয়, মেট্রিক টন, কিলোমিটার, তখন ওইগুলারে আপনার মনে করেন মেট্রিক টন বারবার না লিখেও যে এমটি শর্ট ফর্মে করে লিখলে ওইটাই হয়ে যায় সিম্বল, বুঝতে পারছি। এখানে আসে নাই লিঙ্কিং ওয়ার্ড, ইন এডিশন, হাউএভার, অলদো, মোরওভার দিছি না। তাহলে দেখেন ওই জি ভাই। ওটাই, এই জায়গায় কিছুই নাই, কিছুই নাই এগুলো, তাই না। তাহলে আমরা জাস্ট লেখা শিখে ফেলছি, তো এখন এগুলা মুখস্থ করতে গেলে প্যারা খাবো, এমনিতে আমরা রুলস অনুযায়ী আগে লিখতে গিয়ে ঢুকবো আর কি। তখন হ্যাঁ, মুখস্থ তো হয়ে দেখেন যাবে। এখানে এখানে তো আমি একটা করে দিছি সিমিলার ওয়েতে, আরো একটাও এখানে লেখা আছে, ঠিক আছে। এখানে আরো একটাও লেখা আছে, এই যে আরেকটা লিখে দিছি, তারপর আরো 2-3টা শীট আছে, ওইগুলোও এরকম স্যাম্পল অ্যান্সার লিখে দেওয়া আছে। কারণ আপনাদের কাজ হলো যে আমার স্যাম্পল অ্যান্সার লেখা দেখে আপনার আইডিয়া নিতে পারেন, ওকে। কিন্তু আমারটা পড়লেই খালি হবে না, নিচে করবেন, বুঝতে পারছি ভাইয়া। ভাই এই দুইটা স্যাম্পল আনসার একটু দিয়ে দিয়ে না হ্যাঁ পিডিএফ করে। অবশ্যই, আরে দিব তো, এটা না দিলে আপনি কেমনে করবেন, এটা দিয়ে দিব, জি ঠিক আছে। তো এই হলো রাইটিং এর আমার কি বার চার্ট, বুঝতে পারছি, কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে।